আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। যেহেতু বলেছিলাম সেজন্য লাইভে আসলাম, যদিও চেয়েছিলাম আসতে না, আহ, কারণ মানুষের কাছে সাড়া পাই নেই। মানুষ অনেক কিছুই জানতে চায় না, মানুষ দুর্নীতি মেনে নিতে চায়, মানুষ আহ, ক্ষমতাকে ভয় পায়। এবং আমরা যেই সিস্টেমের মধ্যে বসবাস করি, আমাদের সমাজের, রাজনীতির সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি এবং অন্যায়টা যে নিয়ম হয়ে গেছে, সেই জন্য মানুষ আর খুব বেশি ইন্টারেস্টেডও হয় না। কারণ কতবার মানুষ রক্ত দিবে? জুলাই গণ অভ্যুত্থানের জন্য মানুষ রক্ত দিয়েছে এবং নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার পরে তারা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিল সেটা কিন্তু তারা পায়নি। এবং পরবর্তীতে এখন যারা ক্ষমতায় এসেছে তারাও অনেকাংশে, সব ক্ষেত্রে তারা ওই যে জুলাইয়ের যে স্পিরিট সেটাকে ধারণ করতে হয়তো পারছে না। সো আজকে ওই টপিকে যাব না, কিন্তু লাইভটা আমি যেভাবে করব ভেবেছিলাম, আমাকে একটু জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এটা অবশ্যই একটু জানাবেন। আর লাইভটা আমি খুবই সংক্ষেপ করতে চাই, রাত অনেক হয়ে গেছে। আমি যেভাবে প্ল্যান করছিলাম সেই অনুযায়ী লাইভটা করতে না পারার জন্য দুঃখিত। সেই অনুযায়ী লাইভটা করতে না পারার জন্য দুঃখিত, এবং সেটার কারণ অবশ্যই আপনারা হয়তো চান না, সেজন্য আমি তেমন একটা সাড়া পাইনি। এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে যখনই আমি এই পাওয়ারফুল যারা ছিল, জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করছে, যারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে বলা শুরু করেছি তখন থেকেই আমার ফেসবুক আইডিতে, আমাকে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে যেহেতু আমি আমাকে মেইনস্ট্রিম মিডিয়া থেকে উপদেষ্টা মাহফুজ যখন দায়িত্বে ছিলেন, তখন থেকে এক প্রকার মিডিয়া ব্ল্যাকআউট করে ফেলা হয়েছিল। যদিও কিছু মিডিয়া আমার কোনো বক্তব্য নিয়ে আলাদা করে নিউজ করেছে, কিন্তু যখন আমি কোনো দুর্নীতির প্রমাণ দিয়েছি, স্পষ্টভাবে বলেছি, সেগুলো তারা মানে ভিডিও করে নিয়ে গিয়েছে, কিন্তু সেগুলো আর প্রকাশ করেনি। এবং আজকেও যখন আমি লিখলাম, আজকে যখন আমার অ্যাক্টিভিটি একরকম ছিল এবং আমার আইডি রিচ একরকম ছিল, যখন আমি বললাম যে আমি লাইভ করব অথবা দুর্নীতির বিরুদ্ধে বলবো, তখন কিন্তু ব্যাপক হারে আমার আইডিতে আবার রিপোর্ট আসা শুরু করে। এবং যার ফলে আইডিটা ঠিক থাকবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান ছিলাম। যাই হোক, যারা লাইভটা দেখছেন তারা শেয়ার করে দিবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে যারা এনসিপির আমার সাবেক সহযোদ্ধা ভাই ও বোনেরা আছেন, অথবা যারা জুলাই যোদ্ধারা আছেন, যারাই আছেন, তাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে, এবং যারা আমাকে গালি দেন, প্রতিনিয়ত গালি দেন যে আমি এটা কেন করি, ওইটা কেন করি, তারা যদি সরাসরি প্রশ্ন করতে চান গালি না দিয়ে, এমনকি সমালোচনা করতে চান, খুব খারাপ ভাষায়ও আমাকে সমালোচনা করতে চান, তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনারা যে কোনো সমালোচনা করলে এবং যে কোনো প্রশ্ন করলে সেটার উত্তর আমি ইনশাল্লাহ আজকে লাইভে দিয়ে দিব। তবে আমি লাইভটি দ্রুত শেষ করে দিতে চাচ্ছি, কারণ যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে হয়নি। পরবর্তীতে হয়তো আবার করব। ওকে, যেটা বলছিলাম, দেখেন, এনসিপি গঠিত হয়েছে জুলাই থেকে। তো তাদের সর্বপ্রথম যেটা উচিত ছিল জুলাইকে সমুন্নত রাখা এবং দলটাকে দল হিসাবে দাঁড়া করানো। যারা এনসিপিতে এসেছে তাদেরকে যে যে জায়গায় পারদর্শী, যার যার যোগ্যতা অনুযায়ী তাদেরকে সেসব জায়গায় সুযোগ করে দেওয়া। কিন্তু এনসিপি শুরু থেকেই অল্প কিছু মানুষের হাতে আবদ্ধ ছিল, যারা সকল ডিসিশন মেকিং তারা করত। সাধারণ সবাই যেসব সিদ্ধান্ত হইতো সেগুলো কোনো কিছু পাস হতো না। এবং ওই অল্প কয়জন মানুষ এনসিপিকে যেই পথে নিতে চায় সেই পথেই এনসিপি গিয়েছে সব সময়। এবং দেখেন, আমাকে এইভাবেও অনেক সময় সাইড লাইনে ফেলে রাখা হয়েছিল যে আমি জামাত শিবির অথবা ডানপন্থী বেশি, মাদ্রাসায় পড়েছি, হাফেজ হয়েছি, যদিও এনসিপিতে প্রচুর ডানপন্থী আছে, প্রচুর এক্স শিবির আছে। সো ওইভাবে ফ্রেমিং করা হয়েছিল যে আমি যেহেতু জামাত শিবিরপন্থী অথবা ডানপন্থী, এভাবে সাইড লাইনে ফালায় রাখা হয়েছিল যে জামাত শিবির, এরকম ব্লেম দিয়েও। অথচ সেই এনসিপি শেষ পর্যন্ত জামাতের সাথেই নির্বাচনী জোটে গিয়েছে। এটা এর মাধ্যমেও আপনারা অনেক কিছু
বুঝতে পারবেন যে আসলে এই ডিসিশনগুলো কোথা থেকে আসতো। এবং এই যে জামাতের সাথে গেল, অথবা নির্বাচনের যেই পরিস্থিতি, সেই সময় যেসব সাধারণ সভা হয়েছিল, বেশিরভাগ সদস্যরা যেসব মতামত দিয়েছিল সেসব মতামত কিন্তু তারা নেয়নি। আচ্ছা, যেটা আমি বলছিলাম এনসিপি ইন্টারনাল কনফ্লিক্ট, এটা একবারে শুরু থেকেই ছিল। জুলাইয়ের পরে যখনই এনসিপি গঠন হবে, নাগরিক কমিটি হবে, এবং আমরা যারা জুলাইয়ের নেতা আমরা যাদেরকে মেনেছি, আমাদের জুনিয়র হোক, আমাদের পুরাতন সহযোদ্ধা হোক, যাই হোক, যাদেরকে আমরা নেতা মেনে নিয়েছিলাম, সেই নাহিদ ইসলাম এক দফার ঘোষক, তারপরে আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, এরপরে মাহফুজ আলম, আমরা সবাই তাদেরকে নেতা মেনে নিয়েছিলাম। কিন্তু এই 3 নেতা ধরেন আরও কি কমেন্ট আসতেছে, আরও 300টা গ্রুপিং করছে। মানে বলা যায় যে এরা সবচেয়ে বেশি গ্রুপিং করছে, এবং এরা নিজেদের লোকের বাইরে কারো যোগ্যতা অনুযায়ী কাউকে অ্যাকোমোডেট করে নাই। তো যখন আপনি এই ধরনের ইভেন ধরেন ছাত্র সংগঠন যেটা ছিল এনসিপির, সেখানেও যদি সভাপতি পদটা নেয় নাহিদ, তাহলে সেক্রেটারি পদটা লাগবে আসিফের, সাংগঠনিক সম্পাদক পদটা লাগবে মাহফুজের। ডাকসুতে যদি বিপি যদি নেয় মাহফুজ, তাহলে জিএসটা নিতে হবে নাহিদের, এজিএসটা নিতে হবে আসিফের। প্রতিটা জায়গায়, প্রতিটা জেলায়, প্রতিটা মানে কমিটির ক্ষেত্রে বলেন, সব কিছুতে যদি এই ধরনের গ্রুপিং, এই ধরনের নোংরামি করে যদি তারা এনসিপিকে এগিয়ে নিতে চায়, তাহলে কি এটা কখনো সম্ভব? যার ফলে আপনারা ডাকসুতে পেয়েছেন। তো এনসিপিতে ইন্টারনাল কনফ্লিক্ট এখন যেটা হয়েছে সেটা আরও চমৎকার বলবো না, মানে খুবই নোংরাভাবে এটা হয়েছে। সামনে দেখবেন আপনারা যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কে মেয়র নির্বাচন করবে, এখানে কি নাসিরউদ্দিন পাটোয়ারি করবে, নাকি এখানে আসিফ মাহমুদ করবে, নাকি অন্য কেউ করবে, এটা নিয়ে দেখবেন যে আবার একটা নোংরামি। এবং তারা নিজেদের রাজনীতি না করে শাহবাগী রাজনীতি করেছিল। যেমন দেখবেন যে ওই সময় ছাত্রশক্তি যারা ছিল, আব্দুল কাদের এবং ডাকসুতে যারা দাঁড়িয়েছিল, তারা কিন্তু নিজেদের রাজনীতি না দাঁড়া করিয়ে কিভাবে ওই জামাত শিবিরের বিরুদ্ধে বলা যায়, বিরুদ্ধে বলুক সমস্যা নেই, আওয়ামী ন্যারেটিভে যেভাবে আওয়ামী লীগ বলতো, যেভাবে শাহবাগীরা বলতো, সেই একই ন্যারেটিভে তারা রাজনীতি শুরু করেছিল, যার ফলে তারা কিন্তু ওখান থেকে ধিকৃত হয়েছে এবং সবচেয়ে লাস্টের পজিশন তারা পেয়েছে। অথচ তাদের নেতৃত্বে বাংলাদেশ চেঞ্জ হয়েছিল, তাদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। তো এটা হচ্ছে তাদের অবস্থা। এখন ইন্টারনাল কনফ্লিক্ট যে অবস্থা দাঁড়িয়েছে, যে কিছু 6 জন এমপি হয়েছে জামাত শিবিরের দয়ায় এবং তাদের সমর্থনে, এদের একটা পাওয়ার স্ট্রাকচার তৈরি হয়েছে। এবং যারা হয় নাই, আবার এদের মধ্যে যারা বঞ্চিত হয়েছে, যারা নির্বাচন করতে পারে নাই, এবং যারা তৃণমূলের সংগঠন ধরে রেখেছে, ধরেন অনেকে তো আছে যে নেতা, কেন্দ্রীয় নেতা, যাদেরকে কেউ চিনে নাই, জুলাইয়ের আগেও তাদেরকে কেউ দেখেনি, এবং তাদের রাজপথে কোনো অবদান ছিল না। অনেকে ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ ফ্যামিলি শুধু না, নিজেও ছাত্রলীগ করতো। এবং জুলাইতে এরকমও আছে, জুলাইতে তার কোনো স্ট্যাটাসও নাই, রাজপথে তো নাই, জুলাইতে তার ফেসবুকেও কোনো লেখা নাই, সব মুছে ফেলেছে। এরকম লোকজনও এনসিপির কেন্দ্রীয় নেতা। সো এই ধরনের বিষয়গুলো, এবং তারাই দেখবেন, ধরেন এই যে সাদিক কাইয়ুম, জুলাইয়ের আরেকজন নেতা, আরেকজন ফেস, সাদিক কাইয়ুমকে নিয়ে যে রিসেন্টলি যে নোংরামি হইল, অথবা শিবির বলেন, বিএনপির ভাইয়েরা অনেক জুলাইতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, শিবির রাখছে। তো এদেরকে নৈতিকভাবে নামানোর জন্য যত ধরনের নোংরামি হয়, ধরেন সাদিক কাইয়ুমকে নিয়ে যত ধরনের নোংরামি হয়, এগুলো কিন্তু বিএনপিও করে না, এগুলো সব শুরু করে এবং সর্বোচ্চ নোংরামিটা করে এই ছাত্রশক্তির এবং এনসিপির লোকজন। কেন? তুমি জোটে আসছো জামাতের সাথে, কিন্তু তুমি স্মৃতিসৌধে গিয়ে একজন স্লোগান দিচ্ছ, আবার আরেকজন তার বিরুদ্ধে যাচ্ছ। মানে কোনো ধরনের সমন্বয়হীনতা নাই। তোমরা যদি জামাতের সাথে না থাকতে চাও, তাহলে তোমরা বের হয়ে যাবা। তোমরা যদি থাকতে চাও, এটা যদি দলীয় সিদ্ধান্ত হয়, তাহলে সবাই মিলেই তো সেই সিদ্ধান্ত মানার কথা। তো এই ইন্টারনাল কনফ্লিক্টের কথা বলছি, এই ইন্টারনাল কনফ্লিক্ট যদি তারা সামলাতে না পারে, এবং তাদের মিনিমাম যারা সৎ আছে তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয়, এতদিন পর্যন্ত যেসব দুর্নীতিবাজ, যাদের অনেক টাকা পয়সা আছে, তারাই আরও বেশি সুযোগ পেয়েছে, তারাই যদি সুযোগ পেতে থাকে, এবং যারা সৎ ছিল এবং আছে এনসিপিতে, আমি এনসিপিকে কখনোই আমি এনসিপির পুরো দল অথবা সকল সদস্যকে নিয়ে আমি কখনোই খারাপ কথা বলি না। এনসিপিতে অনেক সৎ যোগ্য মানুষজন আছেন। এই সৎ এবং যোগ্য মানুষরা যদি
জায়গা না পান, তাদের কাজের স্পেস না পান, এবং তারা যদি সবসময় সাইডলাইনে থাকেন অথবা তাদেরকে দমিয়ে রাখা হয়, এবং ওই দুর্নীতিবাজরা যদি সকল সুযোগ সুবিধা সামনেও পেতে থাকে, তাহলে এনসিপি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। হয়তো কিছু এমপি হয়েছে, তারা কিছু বেনিফিট নেবে, আবার বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে দুর্নীতি করে অথবা আরেকজনের পিঠে ভর করে তারা সামনে আগাইতে চাবে, কিন্তু তাদের নিজস্ব রাজনীতি বলে কোনো রাজনীতি থাকবে না। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করে দিব। আমার মনে হচ্ছে খুব বেশি মানুষ লাইভটা দেখছেও না এবং খুব বেশি মানুষ কমেন্টও করছে না, অথবা তাদের জানার মতো কিছু নাই। যারা গালি দেয় তারা এখন এসে তাদের কোনো কোশ্চেন নেই। তারপরে আমি একটু দেখি আছে কি না। যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো আমি পড়বো না। এটা আসলে একটা প্যাটার্ন হয়ে গেছে। 2018 পর থেকে আমরা দেখেছি শুরুতে সবাই একসাথে থাকে, ইউনিটি, তারপর গ্রুপ ভাঙে, নতুন গ্রুপ তৈরি হয়। বাঙালির একটা সমস্যা, ইন্ডিভিজুয়াল শাইন করতে গিয়ে কালেকটিভ স্ট্রেংথ নষ্ট করে ফেলা। এবং বাঙালির এটা আপনি বলতে পারেন যে এটা সবচেয়ে বড় সমস্যার মধ্যে এটা একটা, যে কেউ কারো ভালো দেখতে পারে না। এবং সবাই যখন রাজনীতিটা করে মনে করে যে যোগ্য লোকের চেয়ে বেশি গুরুত্ব দেয় সে আমার মাই ম্যান কিনা, সে আমার নিজের লোক কিনা, আমার নিজের লোক বসাইতে হবে। কিন্তু সে যোগ্য কিনা, তার চেয়ে যোগ্য লোক সেটার জন্য বঞ্চিত হচ্ছে কিনা সেটা ম্যাটার করে না, এবং সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। এটা আমাদের রাজনীতির একটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের এনসিপির আরেকজন সহযোদ্ধা, যিনি এনসিপি করে জেলও খেটেছেন, আমাদের শাহাদাত ফরাজি ভাই, তিনি লিখছেন একটা আফসোসের কথা লিখছেন। আফসোস, আমরা চেয়েছিলাম এনসিপিকে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে, কিন্তু এনসিপির শীর্ষ নেতারা চেয়েছে এনসিপিকে গণ অধিকার পরিষদের সাপেক্ষে বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে। একজন লিখছেন, আপনি আসলে চাচ্ছেন কি, ক্লিয়ার করে বলেন। সুন্দর, এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিব। আচ্ছা, যেহেতু বেশি মানুষ দেখছে না এবং অনেকে হয়তো আমার স্টোরিতে দেখেছেন, সাদা দুইটা পাখি ওরা একটু ক্লান্ত হয়ে আছে। আচ্ছা, ওকে, আমি আসলে কি চাই? আমি আসলে চাই, সরি আমার নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল, ফোনে কল ঢুকে যাচ্ছিল, আবারও তো সমস্যা হতে পারে। সংক্ষেপে শেষ করতে হবে। যেটা আমি চাই সেটা বলে শেষ করে দিচ্ছি, যেহেতু বেশি মানুষ দেখছেও না। আমি চাই যে জুলাইয়ের যে শক্তিগুলো ছিল সেটা এখন যারা বর্তমানে ক্ষমতায় আছে, সেই বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শুরু করে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী দলগুলো এবং এমনকি বামপন্থী দলগুলোও যারা জুলাইতে অবদান রেখেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে, সকলকে বাংলাদেশের স্বার্থে ঐক্যবদ্ধ রাখা কিছু বিষয়, জুলাই সনদগুলা এবং জুলাইয়ের যে প্রতিশ্রুতিগুলো ছিল, এমন কিছু বিষয় যেগুলো ছিল, যেগুলো হলে বাংলাদেশ আর ফ্যাসিস্ট হয়ে উঠবে না, বাংলাদেশে যারা ক্ষমতায় যাবে তারা আর ফ্যাসিস্ট হয়ে উঠবে না, এরকম কিছু জিনিস আমরা চেয়েছিলাম। সেই জিনিসগুলো যাতে হয়, যেটা সবার দাবি ছিল, এটা আমার মেইন চাওয়া। এবং এনসিপি আমার সাথে যে অন্যায় করেছে, আমি জাস্ট জাস্টিস চাই। হাদি ভাইয়ের জন্য যেমন জাস্টিস চাই, জাস্টিসের চেয়ে বড় কিছু নাই। আপনাদের এনসিপির বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আজকেও যেটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ফ্রিডম মানে জাস্টিস, স্বাধীনতা মানে হচ্ছে ন্যায় বিচার। সেই ন্যায় বিচারটাই আমি চাই। এনসিপি আমার সাথে যেসব অন্যায়গুলো করছে এগুলার বিচার চাই। এবং যারা জুলাইকে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, তাদের বিচার চাই। লাইফটা শেষ করে দেব। দেখেন, অনেকে আমাকে গালি দেন আসিফ মাহমুদের বিরুদ্ধে কেন বলি, এই কথাটা বলে একটু শেষ করি। আসিফ আমার পুরাতন সহযোদ্ধা, কিন্তু আসিফ যেসব দুর্নীতিগুলো করেছে, জুলাইয়ের সাথে যেসব গাদ্দারিগুলো করেছে, সেগুলার কোনো ক্ষমা নাই এবং এগুলো প্রমাণিত বিষয়, অনেক প্রমাণ আছে। এখন আপনারা বলেন যে আমি প্রমাণ দিচ্ছি না কেন? আমার কাছে তো কোনো ব্যাকআপ নাই। এখানে এই যুগে কেউ একবারে আপনার ক্যামেরার সামনে, সিসিটিভির সামনে বসে টাকা লেনদেন করে না। এখন আমি জানি যে কার মাধ্যমে আসিফ টাকাটা নিছে এবং কে টাকাটা দিছে, কোন কাজের বিনিময় দিছে, সব কিছুই আমার কাছে তথ্য আছে এবং কোন জায়গা থেকে করছে সেখানে সিসিটিভি ফুটেজ থাকতে পারে। তো এই যে অধিকতর তদন্তের বিষয়টা, এটা তো রাষ্ট্র করতে হবে। যদি বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখায়, জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করেছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে চায় এবং
বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপি সরকার যদি সেটা চায়, তাহলে আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। এবং আমি শিওর যে আমার কাছে যতগুলো তথ্য আছে সেগুলো নিয়ে যদি তারা অধিকতর তদন্ত করে, তাহলেই আসিফের সকল দুর্নীতিগুলো প্রমাণিত হয়ে যাবে। এবং আসিফ থেকে শুরু করে যারাই এই জুলাইকে কলঙ্কিত করেছে তাদের সবারই আমি বিচার চাই। এটা আমার সিম্পল চাওয়া। দেখেন, অনেকে আমাকে গালি দেন, এই জন্য জাস্ট একটু শুনাইয়া দিই। আসিফ কিন্তু আমারে কল দিস, আপনারা তো আমার অনেক গালি দেন, অনেক কিছু বলেন। আসিফ কিন্তু ঠিক আমারে কল দিস এবং আমার সাথে নেগোসিয়েশন করতে চাইছে, আমার সাথে মিলেমিশে যেতে চাইছে। আমার বলছে যে ভাই আপনি এগুলো করেন না, আপনি আমার পুরাতন সহযোদ্ধা, আরও বিভিন্ন লোকজন দিয়ে আমার সাথে যোগাযোগ করাইছে। একটু শুনাই দিই, দেখেন আমাকে নিজেও সে কল দিচ্ছে, 2 ঘন্টা কথা বলছে এবং আমি তাকে বলে দিচ্ছি আপনি দুর্নীতিগুলো করছেন, আমি স্পেসিফিক প্রমাণ সহ বলেছি। কিন্তু এই প্রমাণগুলো আমি ফাঁস করবো যে আমাকে সাপোর্টটা কে দিবে? আপনি বলতেছেন হ্যাঁ এভাবে ফাঁস করে দেন। অনেকে বলেন যে প্রমাণ দিন। আমি মাহফুজের বিরুদ্ধে, উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে স্পষ্ট দুর্নীতির প্রমাণ দিয়েছি, কিন্তু কি হয়েছে? কেউ তো বিচার করেনি। তো আমি এখন আসিফের বিরুদ্ধে কিছু দিলাম, আপনি বলবেন যে আমাকে ভিডিও দেখান। ভিডিও দেখানো যাবে না, আমি প্রমাণ দিতে পারবো। সেই প্রমাণটা অধিকতর তদন্ত করে বিচারটা কে করবে? দেখেন আসিফ কি বলে। রেড কিসেন্টের বিষয়ে কথা হচ্ছে। আমি জানি আপনি আমাকে ওইটা বলছেন, কিন্তু ওইটা তো আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। আপনি ওইটা আমাকে বলছিলেন পরে যে ভাই এটা কিছু করেন, কিন্তু আমার কিছু করার মতো সুযোগ ছিল না। এটা ভালো মতো ছিল না। কি করলো নারীটা মানে পরের দিন মারামারি লাগার পরে এই যে তখন আমার ব্যক্তিগত সক্ষমতা না, সক্ষমতা এনসিপির লোক না, এটা আমার 100-200 লোক ছিল। নারীতে আমার বলে পুলিশ আমার জন্য খালি ওয়েট করছিল। এগুলো তো শুনে পুলিশ আছে, পুরো পুলিশ, আমি বেরিয়েছি, পুলিশ চলে গেছে। আরে আমি বেরিয়েছি, পুলিশ চলে গেছে। ওখানে আমি বলছি কিসের উপদেশটা, কিসের কি? আমার কাছে সকল প্রমাণ আছে, আমি এখানে কোনো দুর্নীতি করি নাই, কারা করছে প্রমাণ আছে। মাহবুব সরাসরি তারা সাপোর্ট দিতেছে। আমাদের নাহিদ ভাই বললো যে বলতেছি ভাই আপনি, আমি একবারে বিনীত ভাবে বলছি যে ভাই আপনার সাথে আমার কষ্টটা কি, আমাদেরকে কেন আন্তরিক ভাবে দিতে পারেন না? কেন ঢাকা ইউনিভার্সিটি, আমার আপু দুজনই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার এখানে আসলে অনেক বড় কনভারসেশন, আমি জানি না কোনখান থেকে শোনাবো। এই যে ভাই আমাকে ফয়েজ বলে আইসিটি উপদেষ্টা কেন আমি আক্তার ভাইকে নিচে নামাইলাম। আরে আক্তার ভাইকে নর্মাল কলের পর কল দিয়ে ভাই সমকামিতা ইস্যুটা, আরে আক্তার ভাই নোয়াখালী নিয়ে কথা বললাম, আর একটা হচ্ছে রেড ক্রিসেন্ট সভা আপনার সাথে আসছেন, আমি আপনাকে আমার অসহায়ত্বের কথা বলছি। আর একটা হচ্ছে ওই যে ওই মুনতাসির মাহমুদ আরেকজন যে ছিল সমকামী, তারটার সাথে আপনার নাম মিলে ফেলে। তিনটার কোনোটাতে আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। আমার সাথে আপনারা যদি বললাম যে এনসিপির আপনি সর্বোচ্চ দায়িত্বে আছেন, মানে সর্বোচ্চ সর্বোচ্চ দায়িত্বে ভাই, আমি বলি ভাই শোনেন, সংগঠন এক জিনিস, পলিসি এক জিনিস। তখন এনসিপির সাথে আমাদের পলিসির বিষয়গুলো নিয়ে ডিসকাশন হতো। আমি আপনাকে কোনো ব্লেম দিতেছি না এগুলোর কারণে, আমি আপনাদের জাস্ট বলতেছি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইও তো আমাদের নির্বাচনের আগে নেভার আমি এটা চেষ্টা করব না, কিন্তু আপনি জানেন আমি মাহমুদের বিরুদ্ধে বলছি। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনি তো ছোট বিষয় নিয়ে বলতেছি না, আমি বলতেছি আপনি যতই বলেন যে আপনার অ্যাবসলিউট পাওয়ার ছিল না, 3 মাস পরে চলে গেছে। আচ্ছা আপনার অবদান আছে, আপনার বিপদে আপনি তাদেরকে। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে যে আমার আসলে আমি আগে ঠিক করে রাখা দরকার ছিল, কারণ প্রায় 2 ঘন্টার কথা এবং ধরেন ব্যক্তিগত কিছু কথা থাকে, সবও আমি শুনাইতে চাই না, কারণ একটা সম্পর্ক আছে। আসিফ দুর্নীতি করছে, অনেক কিছু করছে, কিন্তু সে তো আমার পুরাতন সহযোদ্ধা ছিল। সো পার্সোনাল বিষয় থাকে, সেটা আমি শুনাইতে চাই না, কিন্তু শুনাইলেও আমার কোনো সমস্যা নাই বাই দ্য ওয়ে। কিন্তু এই রেকর্ডিংয়ে কিছু বিষয় আছে, যেমন আমাকে যারা গালি দেয়, যে বলে যে আমি আসিফের বিরুদ্ধে বলি, কোনো প্রমাণ নাই, সেটার জন্য যে স্পেসিফিক জায়গাগুলো শোনানো দরকার ছিল সেটা আগে থেকে আমার বের করে রাখতে পারলে ভালো হতো। কিন্তু যেহেতু আমি আসলে ভাবছিলাম লাইভই করবো না, কারণ আমি দেখছি যে মানুষের সেরকম সারা নাই, মূলত সারা নাই না, আমার আইডিতে যে পরিমাণ রিপোর্ট হচ্ছিল মানুষ আসলে জানতেই পারে না যে আমি লাইভ করতেছি অথবা এই বিষয়টা। সো আমি ভাবছিলাম যে লাইভটা করবো না, কিন্তু পরে আবার মনে হলো যে একবারেই যদি লাইভ না করি তাহলে মানুষ মনে করবে যে আমি বলেও কেন লাইভ করলাম না। সো আমি যাদের বিরুদ্ধে বলেছি, আসিফ, মাহফুজ এবং এনসিপি যারা দুর্নীতি করেছে, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, এসব প্রমাণ আমার কাছে আছে এবং এগুলা
আমি একটু সময় করে, যেহেতু এগুলো আমার নিজে করতে হচ্ছে, যদি আমার সাথে একটা গ্রুপ থাকতো, একটা টিম থাকতো, এবং আমাকে যদি সরকার, গোয়েন্দা সংস্থা, আমি তথ্য আমিই দিব এবং মেইন বিষয়গুলো আমিই দিব। তাদেরকে নতুন করে আলাদা করে কোন বিষয়ে দুর্নীতি হয়েছে সেটা বলা লাগবে না। স্পেসিফিক যেসব দুর্নীতি হয়েছে এটা আমি নিশ্চিত হয়েই একবারে কোথা থেকে কত টাকা দুর্নীতি করছে, কোন কাজের বিনিময় করছে, কোথা থেকে টাকা নিছে, সব স্পেসিফিক তথ্য সহ আমি দিব। কিন্তু সেটা অধিকতর তদন্ত করে সেই জিনিসটা প্রমাণিত করে বিচারের ব্যবস্থাটা যদি সরকার নেয়, সেই দায়িত্ব যদি সরকার নেয়, অথবা আমাকে কোনো টিম যদি সাহায্য করতে চায়, তাহলে আমি এই জিনিসগুলো সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতে আমার জন্য সহজ হবে। নাইলে আমি এভাবে অনেক কিছু আছে, আমার সাথে কল রেকর্ড আছে, অনেক জায়গায় ভিকটিম যে তার কথোপকথন আছে। এখন আমি কতগুলা জিনিস ওই পুরা কনভারসেশনের মধ্যে কোন জায়গাটা বের করে কিভাবে কি করব, মানে আপনাদের সামনে উপস্থাপন করব, সবার তো এত সময় নেই। সেই 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 জিনিসটার জন্য অনেক সময় দরকার, এবং আমি যেহেতু একা কাজ করতেছি সেই সময়টা নাই আমার। তবে যদি কেউ, আমি এখনও বলতেছি, আমি যেগুলো বলছি সেগুলোতে আমি এখনও স্ট্যান্ড বাই আছি, এবং যদি আমি সরকার থেকে সহযোগিতা পাই অবশ্যই আমি এগুলো প্রুফ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, মুরাদ ভাই লিখছেন এগুলো কেন হচ্ছে সেটা একটু পরিষ্কার করেন। জুলাইয়ের আগে এদের অবস্থানটাও কেমন ছিল বলবেন। এরা কি আদৌ জুলাই পরবর্তী বা জুলাই একটা ইতিহাস হবে এমন কিছু টের পেয়েছিল? এবং ধন্যবাদ যারা 2018 থেকে 24-এ আন্দোলনের ধারে কাছে ছিল না, তারা যে আজকে সিন বানিয়ে রাখছে পরবর্তী কোনো আন্দোলনে সংগ্রামে সাপোর্ট পাওয়া যাবে না। জুলাইয়ের যে অনৈক্য সেটার কথা বলছে। যাই হোক, আর মনে হয় তেমন একটা কমেন্ট নাই যেটা আমি পড়া দরকার। কয়েকজন এনসিপির কিছু লোকজনকে ব্লেম দিছে যারা বামপন্থী এবং এরা শাহবাগী রাজনীতি করে এনসিপিকে ঢুকাইছে। ওকে, সো লাইভটা আমি শেষ করে দিতে চাই, যেহেতু খুব গুরুত্বপূর্ণ কোনো জিজ্ঞাসা আপনাদের নাই। তো আমার লাস্ট মেসেজ এটাই যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা সুন্দর বাংলাদেশ আশা করেছিলাম, কিন্তু জুলাইয়ের যে ঐক্য সেটা যে বিনষ্ট হইল, জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে যে বিভেদ হইল, এবং তারা যে দুর্নীতিতে জড়িয়ে গেল, তারা বলতে তাদের একটা অংশ এবং ক্ষমতাশীল অংশটা, ছোট্ট অংশটাই, তারা যে দুর্নীতিতে জড়িয়ে গেল এবং এভাবে যে বিভক্ত করে ফেললো তাদের নোংরা রাজনীতি করতে গিয়ে, ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে, এটার ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। এখনও সময় আছে, যারা জুলাইয়ের শক্তিগুলো ছিল তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থে আমরা একটি সুন্দর ন্যায় বিচারে বাংলাদেশ করার জন্য কাজ করি, এই আহ্বান আমি রাখি। এবং যারা কষ্ট করে লাইভ দেখেছেন সবাইকে ধন্যবাদ। এবং পরবর্তীতে আমি আরও স্পেসিফিক তথ্য প্রমাণ রেডি করে, যেগুলো আছে অলরেডি, সেগুলো আমি স্পেসিফিক তথ্য রেডি করে ইনশাল্লাহ ভিডিও করে সেগুলো সামনে আনবো। কিন্তু আমি যেটা বলছি, আমার জন্য একা এই কাজগুলো করা কঠিন। আপনাদের কাছে, যাদের কাছে প্রমাণ আছে অথবা যাদের সময় আছে, আপনারা এইসব বিষয়ে দক্ষ মনে করেন নিজেদেরকে, তারা যদি অ্যাসিস্ট করতে চান, তারা সহই হয়তো এই কাজটা করা সম্ভব। এবং এটা জুলাইয়ের স্বার্থেই আমাদের করা উচিত, কারণ হয়তো তারা জুলাইয়ের নেতা, কিন্তু জুলাই তো তারা একা করে নাই, অনেক বহু ত্যাগী এনসিপিতে এখন সম্ভবত আছে কিনা আমি জানি না, আরিফ সোহেল, সে একটা কথা একটা টকশোতে বলেছিল যে জুলাইয়ের সবচেয়ে বেশি মূল্যায়িত হয়েছে জুলাইয়ের নেতারাই, আর সবচেয়ে কম মূল্যায়িত যারা, তারা হচ্ছে জুলাইয়ের শহীদরা, যারা আসলে কোনো চাওয়া রাখে নাই, তারা জীবনটাই দিয়ে দিচ্ছে দেশের জন্য, এবং যার ফলে আমরা এখন এই স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি। সেই জুলাইয়ের শহীদদের দিকে তাকিয়ে হলেও যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে তাদের এই দুর্নীতির বিচার হওয়া উচিত। এবং জুলাইয়ের শক্তিগুলা মিনিমাম কিছু বিষয়, অ্যাটলিস্ট জুলাই যেসব কারণে হয়েছে, ক্ষমতায় বিএনপি আসুক, ক্ষমতায় জামাত আসুক, ক্ষমতায় এনসিপি আসুক, অথবা বামপন্থী কেউ আসুক, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষমতায় তারা গিয়েও যাতে বিরোধী দলের উপর নির্যাতন করতে না পারে। খালেদা জিয়াকে, দেশনেত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন করে তিলে তিলে খুন করেছে খুনি শেখ হাসিনা, সেরকম যাতে আর কাউকে হতে না হয়। এই যে আজকে দেখছি যে গণভোট, যেটা মানুষ ভোট দিল স্বতঃস্ফূর্তভাবে, সেই গণভোট বাতিল করার জন্য অথবা ওরকম চেষ্টা চলছে, এই জিনিসগুলো তো আমাদের সার্বিকভাবে আমাদের সবার জন্য
দুঃখজনক, কষ্টকর এবং জাতির জন্য এটা একটা ভয়ঙ্কর হবে যদি এই ধরনের জিনিসগুলো হয়ে যায়। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার একটাই কথা, আমাকে যদি ভালো না লাগে আমাকে ফলো করবেন না, আমাকে দেখার দরকার নেই, আমার কোনো কমেন্ট পড়ার দরকার নেই, আমাকে ব্লক দিয়ে দিবেন। আনফলো না আনফ্রেন্ডও না, আমাকে ব্লক করে দিবেন। যাকে আপনার দুনিয়াটা অনেক ছোট্ট, আমরা জীবনে খুব অল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি, আমরা ভালো থাকতে চাই। আমাকে ভালো লাগে না, আমাকে ব্লক করে দিবেন। আর আমাকে যৌক্তিক সমালোচনা করতে চান, সবসময় ওয়েলকাম। কিন্তু আমাকে গালি দিবেন, মিথ্যা অপবাদ দিবেন, সেটা সহ্য করা আমার পক্ষে সম্ভব না। ইনশাল্লাহ আমরা হারিয়ে যাব না। জুলাইয়ের যারা শক্তি আছে, যারা দেশপ্রেমিক আছে, সেটা বিএনপিতেও আছে, জামাতেও আছে, এনসিপিতেও আছে। সবাই মিলে আমরা ইনশাল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ করব। আজকের লাইফটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।